প্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টকশো আনোয়ার ইস্পাত। এই সময়ে আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, আজকেও ইউক্রেন যুদ্ধের খবর নিয়ে আলাপ করব। কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, পুতিন তার একতরফা এই আক্রমণের কারণে সারা বিশ্ব এখন তোলপাড়, নানা ধরনের স্যাংশনস আসছে রাশিয়ার উপরে, কিন্তু তিনি এখনও নিবৃত্ত নন। কিয়েভ সহ অন্যান্য শহরগুলোকে মোটামুটি তার দখলে নেওয়ার জন্য জোর সামরিক অভিযান তার অব্যাহত রয়েছে এবং দেখা যাচ্ছে যে তার একটি ঘোষণাতে মার্চের 2 তারিখের মধ্যে তিনি এই অভিযান সমাপ্ত করবেন, কি মোটামুটি সামরিক জয়ের মধ্য দিয়ে। কিন্তু সেই কতটুকু লক্ষ্য তার অর্জিত হয়েছে এবং যে নিষেধাজ্ঞা তার উপরে দেওয়া হয়েছে, সেই নিষেধাজ্ঞার কারণে এই যুদ্ধের সমাপ্তির কোনো সম্ভাবনা আছে কিনা, সামগ্রিকভাবে স্নায়ুযুদ্ধের এই নতুন কোনো যুগের সূচনা হলো কিনা এবং এই যুদ্ধ ভবিষ্যতে বড় কোনো যুদ্ধের অশনি সংকেত বয়ে এনেছে কিনা এবং মানবিক বিপর্যয়ের চিত্রটি কেমন। প্রচুর অসংখ্য মানুষ এখন ইউক্রেন ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নেবার চেষ্টা করছে। সব মিলিয়ে আমরা আলাপ করবার জন্য আজকে দুজন অতিথি যারা জুমে আমার সঙ্গে যুক্ত হবেন, পোল্যান্ড থেকে একজন অতিথি যুক্ত হবেন, পরিচিত হব তার সঙ্গে, এবং একজন যুক্ত হবেন ইউক্রেনের কিয়েভ থেকে জুমে। আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং স্টুডিওতে একজন অতিথি রয়েছেন, স্টুডিও অতিথি জনাব সালেহ আহমেদ, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিস্ট। স্বাগত আপনাকে জনাব সালেহ আহমেদ। সুদূর পোল্যান্ড থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মোহাম্মদ হুসাইন আলম, তিনি রকলো ইউনিভার্সিটির শিক্ষক। স্বাগত আপনাকে জনাব মোহাম্মদ হুসাইন আলম। এবং টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত হবেন জনাব মাহবুব আলম, তিনি 80-র দশকের শুরু থেকে ইউক্রেনে রয়েছেন, বাংলাদেশি প্রবাসী, একজন পেশাজীবী। আমরা জানি যে কিয়েভের অবস্থা অত্যন্ত নাজুক এই মুহূর্তে, মুহুর্মুহু আক্রমণ চলছে এবং সামরিক অভিযানের মুখে কিয়েভের পরিস্থিতি কি আমরা ঠিক পরিষ্কার নই। তারপরেও আমরা চেষ্টা করব জনাব মাহবুব আলমের সঙ্গে কথা বলতে। জনাব মাহবুব আলম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমরা আপনার কাছ থেকেই বর্তমান ইউক্রেন পরিস্থিতি, কিয়েভের পরিস্থিতি এবং এই আগামী দিনগুলোতে আপনি কিভাবে ফোরসি করছেন সেখানকার মানবিক পরিস্থিতি এবং সামরিক অভিযানের চিত্রটি যদি একটু আমাদেরকে জানান। আমরা দূর থেকে তো নিশ্চয়ই দেখছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, কিন্তু প্রকৃত চিত্রটি কি আপনার কাছ থেকে আমরা ভালো জানতে পারবো। জনাব মাহবুব আলম। আপনি যে প্রথমে একটা কথা বলেছেন, রাশিয়ার রাষ্ট্রপতি একটা ডেডলাইন ঠিক করে দিয়েছে যে তার টার্গেট লাইন মার্চের 2 তারিখ পর্যন্ত। সেই হিসেবে সে তার আক্রমণের ধার আরো বাড়িয়েছে। তার সৈন্যরা কালকে গত 2 দিনে খারকবে যে সিভিল এবং বিভিন্ন জায়গায় যে আক্রমণগুলো হয়েছিল, কিয়েভেও বেশ অনেকগুলো ব্যালিস্টিক মিসাইল এবং বিভিন্ন মিসাইল আক্রমণ হয়েছে। আজকেও সারা রাতে তেমন না হলেও সন্ধ্যের দিকে, গত সন্ধ্যে বেশ কটা আক্রমণ হয়েছিল। টেলিভিশনের টাওয়ার ধ্বংস হয়েছিল এবং সেখানে 5 জন মারা গেছে। দিনের বেলা আজকে যতটুকু জানি, যে আমি অবশ্য রাতের বেলা ট্রেনে আমার কিছু বন্ধু বান্ধব সহ কিয়েভের বাইরের অন্য এক শহরে চলে এসেছি, কারণ কিয়েভের অবস্থা দিন দিন খুবই খারাপ হচ্ছে। যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটে যেতে পারে, কিন্তু ডিরেক্ট কনফ্রন্টেশনে কিয়েভ দখল করার সম্ভাবনা এখনো খুবই কম, কারণ ইউক্রেনের সরকার এবং ইউক্রেনের সেনারা যথেষ্ট কনফিডেন্ট যে তারা কিয়েভ কোনোভাবেই দখল করতে দেবে না। এবং সেই হিসেবে যতটুকু দেখছি তাতে তাদের প্রতিরক্ষা পুরো সিস্টেমটা খুব ভালোভাবে কাজ করছে। এবং যেহেতু ইউক্রেনের রাশিয়া, রুশ, ইউক্রেনিয়ান এটা কোনো ব্যাপার না। এখন যারা ইউক্রেনের নাগরিক তারা সবাই এখন এই আগ্রাসনের বিরুদ্ধে সব দিক থেকে প্রতিরোধ করার জন্য তৈরি এবং মানসিকভাবে, শারীরিকভাবে প্রস্তুত। হ্যাঁ, কিন্তু জনাব মাহবুব আলম, আপনি যে কথাটি বললেন তাতে কিছুটা আশার সঞ্চার হচ্ছে, কিন্তু এরকম সামরিক উপস্থিতি এবং যেভাবে গোলাবর্ষণ বা যেভাবে জলে স্থলে, জল নয় আকাশপথে এবং স্থলপথে যেভাবে আক্রমণ আমরা দেখছি, সেই আক্রমণের ধারাতে মনে হচ্ছে যেন একটু অসহায় চিত্র ফুটে উঠছে। এরকম কি, মানে নাকি কিয়েভকে প্রতিরক্ষা করার মতো যথেষ্ট সামর্থ্য ইউক্রেনিয়ানদের আছে? যদি ম্যাসিভ আকারে বম্বার্ডমেন্ট না হয়, স্ট্র্যাটেজিক এয়ারক্রাফট, এয়ারফোর্স ব্যবহার না করে, তাহলে কিয়েভ
পড়ার মতো সম্ভাবনা খুব কম। যদিও রাশিয়ান সৈন্যবাহিনী প্রচন্ড আক্রমণ চালাচ্ছে, প্রতিদিনই তারা বেলারুস থেকে বিভিন্ন দিক থেকে তাদের সাঁজোয়া বাহিনী, বিভিন্ন বাহিনী, গ্রাদ, তারপরে ইস্কান্দার, বিভিন্ন দিক দিয়ে চেষ্টা করে যাচ্ছে উইথ অল দেয়ার মিলিটারি ফ্যাসিলিটিস, মিলিটারি হার্ডওয়্যার। কিন্তু এখন পর্যন্ত সেটাকে যে খুব মূল্য পেয়েছে সেটা আমি মোটেও বলবো না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই কিছু, যেমন কালকের টিভি টাওয়ারটা ধ্বংস হয়েছে, আংশিকভাবে ধ্বংস হয়েছে। টিভি এখন চলছেই কিয়েভের সব জায়গায়। যদি ম্যাসিভ ভাবে স্ট্র্যাটেজিক বম্বার্ডিং প্লেন ইউজ করে, এয়ারক্রাফট ইউজ করে, ব্যবহার করে, তাহলে কি হবে সেটা অবশ্যই এখন দুশ্চিন্তার ব্যাপার। এবং আরেকটা যেটা শঙ্কা সবার আছে যে আণবিক অস্ত্রের যদি ব্যবহার হয়, কিন্তু সেটা তো সারা পৃথিবীর জন্য একটা বিরাট ক্যাটাস্ট্রফি হবে। এখন যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, আপনি একজন অবজারভার হিসাবে বা আপনি দীর্ঘদিন সেই অঞ্চলে আছেন, তাতে নেটো, ইউরোপিয়ান পার্লামেন্ট, তারপরে প্রতিবেশী দেশগুলো, যুক্তরাষ্ট্র, তারা যেভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে ইউক্রেনের যে সরকার বা ইউক্রেনের মানুষ আশাবাদী হতে পারে যে এখানে তারা নেটোকে রুখে দিতে পারবে বা তাদের সার্বভৌমত্ব শেষ পর্যন্ত রক্ষা হবে এবং সামনে এটার একটা পিসফুল সলিউশন হবে, যে আলোচনা সেকেন্ড টকস আজকে শুরু হচ্ছে? আপনি একটু মনে হয় ভুল করলেন। ন্যাটোকে রক্ষা কর, ন্যাটোর প্রতিরোধ কিন্তু না ইউক্রেনে। এবং আসলে সবাই একটা জিনিস ভুল করে, ইউক্রেন কিন্তু ন্যাটোতে ঢোকার জন্য প্রথম থেকে মোটেও আগ্রহী ছিল না। পুরো কনফ্লিক্টটা শুরু হয়েছিল ইইসিতে এবং ইকোনমিক্যাল মার্কেট নিয়ে। আমি বলতে চেয়েছি যে এই যে এলআই, তারা যে মানে নেটো জোটের সদস্যরা যেভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে, এটা কি কোনোভাবে তাদেরকে আশ্বস্ত করছে কিনা ইউক্রেনকে যে না, কোনো না কোনোভাবে নেটো জোটের মধ্যে না থাকলেও তাদের সমর্থন পেয়ে সামরিকভাবে এই যুদ্ধটা বা এই সংকটটা তারা অতিক্রম করতে পারবে? সেটাই ছিল প্রশ্ন। ন্যাটোর আসলে ন্যাটো এবং পশ্চিমা, খুব সত্যি একটা কথা বলবো, হয়তো এটা ডিপ্লোম্যাটিক না, পশ্চিমা জগৎ কিন্তু ইউক্রেনকে নিয়ে এক ধরনের, আমি বলবো যে ডিপ্লোম্যাটিক বা পলিটিক্যাল গেম খেলেছে, যেটা শিকার হয়েছে ইউক্রেন। এবং যার জন্য প্রথম দিকে যে প্রতিক্রিয়া ছিল পশ্চিমা জগতের এই আক্রমণের পরে, তাতে কিন্তু ইউক্রেনের জনগণ এক ধরনের হতাশাই ছিল। পরবর্তীতে অবশ্য পশ্চিমা জগৎ যেভাবে তাদের বিভিন্ন স্যাংশন দিয়ে, বিভিন্ন সমর্থন দিয়ে, বিভিন্ন মিলিটারি হার্ডওয়্যার দিয়ে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে, তার ফলে অবশ্যই ইউক্রেনদের মাঝে কিছুটা হলেও সেই হতাশার পরিবর্তন এসেছে এবং তারা একটু বিশ্বাস বেড়েছে পশ্চিমা জগতের প্রতি। তবে এখানে পশ্চিমার ভূমিকাটা আসলে যতটা অ্যাক্টিভ হওয়া শুরু থেকে উচিত ছিল, সব ইউক্রেনদের ধারণা যে সেটা শুরু থেকে তারা সেই রকম, যেটাকে বলে অ্যাডিকুয়েট অ্যাক্টিভিটিস ছিল না। এটা আমার ব্যক্তিগত মতামত এবং অনেক ইউক্রেনেরই এটা মতামত। আপনি তো কিয়েভ ছেড়েছেন, অতটা নিরাপদ মনে করছেন না, কিন্তু অনেক শরণার্থী তো এখন শরণার্থী হয়ে গেছে, তারা ইউক্রেন ছেড়ে গেছে। প্রায় 7 লাখের মতো ইউক্রেনের সীমান্ত অতিক্রম করে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। আপনারা কি মনে করছেন যে না, এখনো শহর বদল করেছেন, মোটামুটি আপনি নিরাপদ আছেন? এটাই তো আমরা কামনা করছি। আপনার কি মনে হচ্ছে? না, শহরে, কিয়েভ শহরে যদি মানে সেইভাবে কি বলবো, সিকিউরিটির ব্যাপারটা অতটা মানে কি বলবো, অ্যাকিউট না। হ্যাঁ, আমি কি ছেড়েছি ব্যক্তিগত কিছু কারণে, কারণ আমার অন্য কিছু ইস্যু ছিল, সেই জন্য। হ্যাঁ, নিরাপত্তার ব্যাপারটা অবশ্যই দেখতে হয়েছে। আমি কিয়েভের বাইরের অন্য এক ছোট শহরে এসে আপাতত আছি। শরণার্থী যারা যাচ্ছে তারা কিন্তু মূলত নারী এবং শিশু। যারা 18 থেকে 60 বছর বয়সী ইউক্রেনীয়, তারা কিন্তু ইউক্রেনেই থাকছে, ইউক্রেন ছাড়ছে না। সুতরাং প্রতিরক্ষা এবং সবকিছুর ব্যাপারে কিন্তু ইউক্রেনের নাগরিকরা যথেষ্ট কি বলবো, যে কনফিডেন্ট, আত্মবিশ্বাস তাদের রয়েছে। জনাব মাহবুব আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যদি সুযোগ থাকে আমাদের সঙ্গে পরে আবার কখনো যুক্ত হবেন এবং আপনার কাছ থেকে আমরা আপডেট নেবার চেষ্টা করব। নিরাপদে থাকুন এবং এই পরিস্থিতি উন্নতি হবে, একটা শান্তিপূর্ণ সমাধান হবে, সংকটের অবসান হবে, এই আশাবাদ রেখে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা
একটু পোল্যান্ডে যেতে চাই। জুম প্ল্যাটফর্মে মোহাম্মদ হুসাইন আলম, তিনি রকলো ইউনিভার্সিটির শিক্ষক। আমরা দেখেছি আমাদের এনটিভির খবরে তার পাঠানো কিছু ছবিতে আমরা দেখেছি যে ইউক্রেন থেকে যাওয়া শরণার্থীদেরকে তিনি সাপোর্ট করার চেষ্টা করেছেন এবং অনেক লম্বা পথ অতিক্রম করে তিনি সীমান্তে এসেছিলেন এবং তাদের জন্য একজন স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করছেন। জনাব হুসাইন আলম, শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি। জি, আপনার এই সর্বশেষ অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন। সর্বশেষ আপনি কি পরিস্থিতি শুনছেন অথবা দেখছেন, অথবা মানে আপনার বিশ্লেষণে কি উঠে আসছে ইউক্রেন পরিস্থিতি? দীর্ঘ 6 দিন ধরে আমরা যে ইউক্রেন এবং রাশিয়ার যে আগ্রাসন আমরা দেখতে পাচ্ছি, এখানে খুবই করুণ অবস্থা। মাহবুব ভাই যেটা বলেছেন, মাহবুব ভাইকে আমি চিনি, উনি আমাকে চেনে। এখানে অবস্থা তত ভালো নয়। আমার অবজারভেশন, আমি যেটা নিজের চোখে দেখেছি এবং অনেক বাঙালির ফোন পেয়েছি যাদের এই থেকে, এবং আমি অনেক ইউক্রেনদের সাথে কথা বলেছি, যেহেতু আমি এখানে ইউনিভার্সিটিতে আমার অনেক স্টুডেন্ট আছে, আমার ইউক্রেন অনেক ফ্রেন্ড আছে, আমার বিজনেস পার্টনার আছে। তাদের সাথে কথা বলে যে অবজারভেশনটা আমি পেয়েছি বা যতটুকু ধারণা নিয়েছি, এটা অবস্থা খুবই কমপ্লেক্স। সিচুয়েশন যে কোন দিকে যাবে সেটা বলা খুবই কঠিন। আমি সীমান্তে যখন ছিলাম তখন আমি দেখেছি ছোট ছোট বাচ্চা এবং বয়স্ক মহিলা যারা আছে, তারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে পোল্যান্ড সীমান্তে এসেছে। আসলে যুদ্ধ এটা কারোরই কাম্য নয়, কেউ যুদ্ধ চায় না, সবাই শান্তি চায়। তারপর কেন এই 2022 সালে এমন আগ্রাসন, কেন এই যুদ্ধ, এখানে বর্ণনা করা বড়ই কঠিন যে সিচুয়েশনটা কোথায় যাবে। তবে অবজারভেশন ইজ ভেরি কমপ্লেক্স নাও। This can be the third world war, it can be the stop, because all the European Union country, আপনারা হয়তো জানেন, ইউক্রেন অ্যাপ্লাই করেছিল ইইউ ভুক্ত রাষ্ট্রে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। এটা এখনো বিবেচনায় আছে, বাট অ্যাজ এ পলিটিক্যাল সায়েন্টিস্ট, অ্যাজ এ পলিটিক্যাল রিসার্চার, they will not accept now, because if they accept as a European country, is going to be the war whole Europe. So এটা এখন আর সম্ভব হবে না। কিন্তু আপনি তো ওই অঞ্চলে আছেন দীর্ঘদিন ধরে। পুটিনের যে সিকিউরিটি কনসার্নগুলো আছে টু কাউন্টার নেটো অথবা পশ্চিমা যে ইউরোপীয় শক্তিগুলোর কে কনফ্রন্ট করতে হয় তাকে, তার প্রতিবেশী দেশ হিসেবে ইউক্রেনকে নিজের নিয়ন্ত্রণে রাখা এবং সেখানকার তার নিজের নিরাপত্তা বলয়টিকে আরেকটু জোরদার রাখা, এরকম বাস্তবতায় পুটিনকে নিরস্ত্র করা, নিবৃত করা এবং এখানে একটা শান্তি প্রতিষ্ঠা করার সম্ভাবনা আপনি কতটা দেখেন? স্যাংশনের মাধ্যমে এটা প্রতিষ্ঠা করা সম্ভব কিনা? আসলে এখন যে সিচুয়েশন, এটা শান্তি আলোচনা করা খুবই কঠিন, কারণ ইউরোপিয়ান কান্ট্রি এবং ন্যাটো এরা শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনকে ব্যবহার করেনি। মাহবুব ভাই যেটা আগেই বলেছে, এখানে যে পলিটিক্যাল এর শিকার, রাজনৈতিক ভাবে শিকার ইউক্রেন, তারা এখানে হাতিয়ার হিসেবেই ব্যবহার করেছে। তারা যে আশা দিয়েছিল, যে হোপ দিয়েছিল, তারা সেই হোপটা বাস্তবায়ন করেনি এবং তাদের উস্কানির কারণেই, যেমন ইউএস এর উস্কানির কারণে এবং ইউএস উস্কানির কারণেই যুদ্ধটা শুরু হয়েছে। আরেকটা বিষয় আপনাদেরকে আমি এখানে ইনফর্ম করতে চাই, পুতিনের এই প্ল্যান, এই যুদ্ধের প্ল্যান ইজ নট অনলি ফর 1 week, not for the 2 weeks, 3 weeks, 2 months. He started this plan from 2014. আমরা যদি আরেকটু পিছনের দিকে যাই, ন্যাটো 2019, তখন ছিল 16 মেম্বার। এরপর 2099 সালে পোল্যান্ড জয়েন করেছে, হাঙ্গেরি জয়েন করেছে, চেক রিপাবলিক জয়েন করেছে। কিন্তু রাশিয়া তখন থেকে ভাবছে যে কি হবে, আমার নিরাপত্তা কি হবে। 2004 সালে বুলগেরিয়া, ইস্তোনিয়া আরো দেশ জয়েন করেছে। 2009 সালে আলবেনিয়া এবং ক্রোয়েশিয়া জয়েন করেছে। 2017 সালে আরো কিছু দেশ জয়েন করেছে। 2022 সালে এখন ইউক্রেন ওয়ান্ট টু জয়েন দ্য ন্যাটো। তার নিরাপত্তাটা কোথায়? এই জন্য 2014 সাল থেকেই তার প্ল্যান ছিল এবং সে 2টা অংশ জয়েন করেছে। আরেকটা বিষয় এখানে আমি বলতে চাই যে আপনারা হয়তো জানেন যে বেলারুশের মাঝখানে এবং পোল্যান্ডের মাঝখানে যে রিফিউজি গুলো এসেছিল, এটা হচ্ছে পরিকল্পিত রিফিউজি। এবং এখন বেলারুশের যে প্রধানমন্ত্রী আছেন, প্রেসিডেন্ট আছেন আলেকজান্ডার লুকাশেঙ্কো, ইনি হচ্ছে রাশিয়ার খুব কাছের বন্ধু। পরিকল্পিতভাবে এই রিফিউজি গুলোকে, যেমন বিভিন্ন দেশ থেকে, ইরাক থেকে, সিরিয়া থেকে, তাদেরকে নিজস্ব প্লেন দিয়ে
আনার পর পোল্যান্ড বর্ডারে রাখা হয়েছিল, কিন্তু পোলিশ গভর্নমেন্ট তাদেরকে অ্যাকসেপ্ট করেনি। তারপর থেকে এই যে সিচুয়েশনটা এখন দেখা যাচ্ছে। তবে আপনি যে আমাকে যে প্রশ্নটা করেছেন, এই ন্যাটো বা ইউরোপিয়ান ইউনিয়নের মাধ্যমে এটা, সালেহ আহমেদ, আপনি পরিস্থিতি কিভাবে দেখছেন? এবং অনেকে বলছেন যে এটা আলোচনার মধ্যে আসছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা আছে, নিউক্লিয়ার ওয়ারফেয়ার হতে পারে, পুতিনকে বিশ্বাস নেই, ওনার যে অ্যাডভেঞ্চারিজম, ওনার যে ইম্পেরিয়ালিস্টিক যে মনোভাব সেদিক থেকে, কিন্তু আবার একই সঙ্গে আবার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে ভূমিকা এবং প্রিভিয়াস হিস্ট্রি সেগুলোকে আবার কাউন্টার বা ডেটার করার জন্য অনেকে আবার আলোচনা করছেন। কিন্তু বর্তমান পরিস্থিতি যদি বিশ্লেষণ করেন যে এখন যে অ্যাগ্রেশনটা চলছে এবং এটা একটা অল আউট ইনভেশন, সেখানে এই দেশটির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে কিনা, বা পশ্চিমা বিশ্ব যেহেতু তাদের সামান্য অস্ত্র দিয়ে তারা কথা বলছে, স্যাংশন দিয়ে, তাদের সভরেনিটি আসলে থাকবে কিনা? আসলে আলোচনাটা এত বিশদ যে এত শর্ট টাইমে বলতে গেলে এটা কনফিউজিং হয়ে যায়। আমি খুব শর্ট করে আনি। রাশিয়ার এই আক্রমণের দাবিটা কি? দাবিটা হচ্ছে যুদ্ধ যদি বন্ধ করতে হয়, সে যে ডিমান্ড প্লেস করেছে, একটা আলোচনা চলছে, একটা আলোচনা হয়েছে, সেখানে বলছে যে ডিমিলিটারাইজেশন অফ ইউক্রেন। এটা হতে পারে না একটা সভরেন কান্ট্রিতে ডিমিলিটারাইজেশন অ্যান্ড ইন এ কান্ট্রি অফ সাচ কাইন্ড অফ কান্ট্রি, এটা হতে পারে না। যেটা সে চাচ্ছে সে যে ক্রিমিয়াকে যে দখল করে নিয়েছিল সেটার রিকগনিশন চাচ্ছে, সেটা দিতে পারে না, তার একটা অংশ। তো তার যে 4টা দাবি, এই 4টা দাবির একটাও আসলে কোনো দেশ যদি মানে তাহলে তার সভরেনিটি আর থাকে না। তো এখানে তো প্রশ্নটা তো খুব জটিল। একটা দেশের সভরেনিটি নিয়ে যখন কথা হয়, এবং বর্তমানে এই 21 শতকে এসে যেখানে ইউএন আছে, যেখানে ন্যাটো আছে, এতগুলি অর্গানাইজেশন, এত কিছু, এবং আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি সেখানে এসে এই কথাগুলি আসলে হয় না। এই কথাগুলি হয় না। তো যুদ্ধটা আমাদের আলোচনার মধ্যে ছিল, যুদ্ধটা কি থার্ড ওয়ার্ল্ডে যাবে কি না, লিঙ্গার করবে কি না, বা 2 তারিখের মধ্যে উনি ঠিক করেছেন। এটা অলীক স্বপ্ন। এটা অলীক স্বপ্ন যে 2 তারিখ মানে আগামীকালের মধ্যে উনি কিয়েভে আসতে পারবেন, ঢুকতে পারবেন, মানে শুরু হয়ে যাচ্ছে 2 তারিখ। তো তার মধ্যে এটা নেওয়া কারণটা কি? আপনি একটা আমাদের যাদের কাছ থেকে আমরা জুমে ছিলাম তাদের বক্তব্য কয়েকটা, আজকে 2 তারিখ দিবে, এবং তাদের মধ্যে 2-1টা পয়েন্ট খুব ইন্টারেস্টিং পয়েন্ট, হ্যাঁ খুব ইন্টারেস্টিং পয়েন্ট ছিল। একটা ছিল যে উনি বারবার বলেছেন যে 2 তারিখের মধ্যে ওরা কিয়েভ দখল করে নিয়ে একটা জায়গায় একটা পুষবে, ইম্পসিবল। সেটা 2 তারিখ তো চলেই গেল। তারপর আর একটা আলোচনা আসছে যে উনি বলছেন যে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে যেতে পারে, ওটাও অমূলক। কেন? আমরা খুব আলোচনাটা সংক্ষিপ্ত জায়গায় আনার জন্য এবং অন্যদের কথা বলার সুযোগ শোনার জন্য, যে রাশিয়া ইউক্রেনের উপরে পশ্চিমা বিশ্ব এবং এই সারাউন্ডিং কান্ট্রিগুলো যেভাবে ডিপেন্ডেন্ট আছে, রাশিয়ার উপরে হোল ইউরোপিয়ান কান্ট্রিগুলো যে ডিপেন্ডেন্ট আছে, দেয়ার অয়েল সাপ্লাই অ্যান্ড গ্যাস সাপ্লাই, উইন্টার ইজ অ্যাহেডিং। বুঝছেন? তো এগুলো চিন্তা করলে পরে, এবং এই অঞ্চল থেকে কিন্তু ভেরি ইন্টারেস্টিং একটা ডাটা দিয়ে আমি আরও সংক্ষিপ্ত করি। রাশিয়ার ইম্পোর্ট এই ইউরোপিয়ান কান্ট্রির থেকে ইজ অনলি 2%. It's only 2% they are importing from this European country, while this European country import is 27 to onward. 27% হচ্ছে মিনিমাম এক একটা রিজিয়ন, এক একটা দেশ থেকে, অ্যান্ড অনওয়ার্ড, অ্যান্ড এটা আরো অনেক বেশি। ফর এক্সাম্পল আপনাকে একটা যদি দিই ডাটা, ভেরি ইন্টারেস্টিং। অলরেডি ভক্সওয়াগন মতো একটা জায়ান্ট কোম্পানি, বিএমডব্লিউর মতো একটা জায়ান্ট কোম্পানি জার্মানির, তাদের ফিনিশ প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবে না, ফ্যাক্টরি বন্ধ করতে দিতে হয়েছে ইউক্রেন থেকে। ছোট্ট একটা পার্টসের শিপমেন্ট যায় নাই। এই যুদ্ধ যদি থাকে, সে কতক্ষণ সাস্টেইন করতে পারবে তার ওই ফিনিশ প্রোডাক্ট স্টক রাখে। এটা হচ্ছে না, আপনি ইউরোপিয়ান এন্ড থেকে বললেন, আবার একই সঙ্গে তো রাশিয়ান এন্ডে যখন স্যাংশন থাকবে তখন তার $600 বিলিয়ন রিজার্ভ। আমি বলি আপনাকে, এগুলো কোনো ইস্যু না আজকাল। আপনি জানেন যে ইরানের উপরে কত এমবার্গো ছিল, ইরাকের উপরে কোনো, এই সমস্ত এমবার্গো আজকাল না। মানি টক্স, মানি টক্স, নেসেসিটি টক্স, আপনি যখন আপনার পেটে ক্ষুধা আসবে, খোদ বাংলাদেশের কথাই বলেন। আজকেই আমাদের ক্যাবিনেট মিটিং এ আলোচনা হয়েছে যে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা রাশিয়ানরা তৈরি করছে, তার পেমেন্টটা সুইফটকে বাইপাস করে কিভাবে দেওয়া যায়, এটা আলোচনা হয়েছে। আপনি তো এটা হালকাভাবে দেখলে চলবে না। যেখানে আমরাই আলোচনা করতে বাধ্য হচ্ছি, ইট ইজ জাস্ট বিকজ অফ আওয়ার নেসেসিটি, দিস ইজ দি রিয়ালিটি, যে আমি সুইফটকে বাইপাস করার
অপশন খুঁজতেছি। তো যারা আরো ডিপেন্ডেন্ট এবং এটার সাথে জড়িত, তো ঘটনাটা তো ওইখানে না। আসবো আপনার কাছে, আরেকবার আসছি আপনার কাছে জনাব রাহিদ রিজাজ, আপনি কিভাবে দেখছেন না বর্তমান সময়টা? খুব স্বাভাবিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা দেখেছি গত ৭৫ বছর যেভাবে এক ধরনের ওয়ার্ল্ড অর্ডার ছিল, সেখানে ইউক্রেনের রাশিয়ার অ্যাটাকের আগ পর্যন্ত মোর অর লেস আমরা ঘুরে ফিরে বলছিলাম। কালকে এক জায়গায় আলোচনা হচ্ছিল, আমাদের দুই বিদগ্ধ এক্সপার্ট খুব হালকাভাবে বলছেন এটা টিকবে না, এটা টিকবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু রাশিয়ান অ্যাটাকের পরে এটা পরিষ্কার হয়ে গেছে যে পুতিনের পক্ষে যে কোনো কিছু করা সম্ভব। কাজেই আমরা গত ৭ দশকের বেশি ধরে যে ইন্টারন্যাশনাল অর্ডার দেখে গেছি, সেটা একটা বড় রকমের চ্যালেঞ্জের সামনে এসে গেল। তো এই চ্যালেঞ্জ দিয়ে আমরা একদিকে তার এমবার্গোগুলো বলছে হিস্ট্রিতে এরকম টাফেস্ট অ্যাকশন কখনো আসেনি। এটা যেমন সত্য, আবার এটাও সত্য যে উনি যেটা বললেন যে রাশিয়ার উপর আপনি নিষেধাজ্ঞা দিয়ে আপনি নিজে কতটা টিকে থাকবেন, বিকল্প ব্যবস্থা। আবার এখানে আমি ইরানের ফুললি একমত না যে ইরান যেভাবে সার্ভাইভ করেছে রাশিয়ার কনটেক্সট আলাদা। ইরান এক ধরনের সিচুয়েশন। যুক্ত করি আপনার সঙ্গে, পুতিন আজকে বলেছেন যে আমাদের উপরে স্যাংশন দিয়ে এমবার্গো দিয়ে খুব বেশি লাভ হবে না। উনি আবার প্যাসিভলি বলেছেন হচ্ছে যে উই নো হাউ টু সাফার, না উই ক্যান সাফার। আমাদের এবং এটা কিন্তু ক্রেমলিনের স্পোকসপারসন গত শনিবার বলেছেন, আপনি যদি ব্রাউজ করেন খুব অ্যাভেলেবল জিনিসটা। তো কথা হচ্ছিল, কালকে আমি 2 ইউরোপিয়ান ডিপ্লোম্যাটের সাথে কথা বলছিলাম, এর মধ্যে একজনের পুরো ট্র্যাকটা হচ্ছে ডিফেন্সে। উনি বলকানে যুদ্ধে ছিলেন, ইরাকে 2 বার গেছেন, ইস্ট ইউরোপের আরো 3টে অ্যাসাইনমেন্টে। সে বলছে, আমি তাকে বললাম তুমি কিভাবে দেখো অ্যাজ এ ফর্মাল ডিফেন্স? সে বলল আনপ্রেসিডেন্টেড দ্য ওয়ে পুতিন ওয়ে অ্যাহেড। এখন আমি তার কিছুটা নেব না। সে বলতে চাচ্ছে যে তার ক্যালকুলেশন, হিসাব নিকাশে কিছু ভুল আছে। ওই জায়গা থেকে যে হোল ওয়ার্ল্ড কমিউনিটি, শুধু ইউরোপ না পুরো ওয়েস্ট, এবং ধরেন সুইসকে আমরা কি জানি, ফিনল্যান্ডকে কি জানি, মোর অর লেস তারা একটা নিউট্রাল স্ট্যান্সে থাকে, কখনো না ওইখান থেকে তারা ডেভিয়েট করেছে। সে বলতে চাচ্ছে তার এই জায়গাতে ভুল ইকুয়েশন ছিল, সবাই যে এক হবে এই ক্যালকুলেশনে সে ভুল। তখন আমি তাকে বললাম ক্রেমলিন কিন্তু অলরেডি বলে দিয়েছে যে তারা করবে, কাউন্টার স্যাংশন দিবে। কারণ আমি অয়েল গ্যাস তো আছে, অন্যান্য সবকিছুতে রাশিয়ার উপর একটা ডিপেন্ডেন্সি তাদের আছে। এই যে ইন্টারডিপেন্ডেন্সি, আপনি সুইফট দিয়ে তার অ্যাসেট ফ্রিজ করে কতটা সার্ভাইভ করবেন সেটি যেন খুব নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। আর এগুলো কিন্তু কথার লড়াইয়ের এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। আমরা পশ্চিমা ভাষ্য শুনছি। আজকে একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, যেটা ইনসাইডার নামে একটা অ্যানালিটিক্সে পড়ছিলাম। আমরা ফেসবুক জানি, মেটা জানি, সব বন্ধ করে দিয়েছে। এখন অন্যান্য জায়গা থেকে আরটি, স্পুটনিক আপনি ফেজ আউট করে দিচ্ছেন। মেনে নিলাম আরটি বা স্পুটনিক বায়াস নিউজ করছে, খুব স্বাভাবিক, তারা বায়াস করছে। এখন ওয়েস্টার্নরা যে প্রকাশ করছে সেটাও তো খুব ব্যালেন্স না, তারাও তো ওয়ান সাইডের একটা জিনিস দেখাচ্ছে। এখন আমার কথাটা হচ্ছে, খুব সংক্ষেপে এখানে বলতে চাই, এই আলোচনার টেবিলে এটা যে হবে না ইতিমধ্যে খুব পরিষ্কার, এবং পিকচারটা খুবই গ্লোমি। এবং এই সিচুয়েশন যদি চলতে থাকে, এটা ৩য় বিশ্বযুদ্ধ হবে না হোল ম্যানকাইন্ড একটা নতুন ক্রাইসিসের মধ্যে দিয়ে যাবে, সেটা প্রেডিক্ট করে এক্ষুনি কিন্তু বলা সম্ভব না সেটা। এবং আমি একটা লাইন শুধু একটা লাইন এই সব কথার, যে এই যুদ্ধটা একটা দীর্ঘায়িত যুদ্ধ হবে, থার্ড ওয়ার্ল্ড ওয়ার না। কারণ এই যে আপনাদের আরেকজন ওনার রেফারেন্সই যারা ছিলেন তার রেফারেন্সই বলি, কোনো পুরুষ যাচ্ছেন না ইউক্রেনিয়ান, তারা শুধু মহিলা এবং শিশুরা যাচ্ছেন। তারা জাতিগতভাবে তারা এটা কোনোদিনই মেনে নেবে না। যা দাঁড়াচ্ছে, তারা রাশিয়া গভর্নমেন্ট অস্ত্র গাছ খুলে দিয়েছে, তারা যেভাবে মলোটভ ককটেল বানাচ্ছে, আমাদের দেশে আমাদের অভিজ্ঞতা আছে। তো সেটা এটা রাশিয়ানরা ওখানে কিয়েভ দখল নিতে পারবে, মিয়ানমারে যে ড্রোনের ব্যবহার দেখছি সাকসেসফুল, পিডিএফ যেটা করছে, খুব ইন্টারেস্টিং দুটো স্টোরি বেরিয়েছে। এটা 1/10 ইউএস যে ড্রোনের 1/10, যেটা আর্মেনিয়া, লিথুনিয়া সহ অনেক জায়গায় ব্যবহার হচ্ছে। এক ধরনের কি বলবো, খুব যেটা উনি বলছিলেন আবেগ, উত্তেজনা, এই জিনিসটা আছে। কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে রাশিয়ার মতো এরকম সুসংগঠিত একটা বাহিনী এই যদি যে ম্যাসাকারের ওই জায়গাতে চলে যায়, এটা কতদিন তারা সাস্টেইন করতে পারবে। আমরা একটু জনাব হোসাইন আলম, এই আপনি শুনলেন যে মাহবুব আলমের কথা শুনে মনে হলো যে কিয়েভের পরিস্থিতি আমরা যতটা খারাপ, যতটা মানে বিপর্যস্ত মনে করছিলাম, ঠিক ততটা নয় উনি যতটা আমাদের যে ধারণাটা দিলেন। তো কি মনে হয় যে না ইউক্রেনিয়ানরা তাদের যে দেশপ্রেম, তাদের যে প্রতিরোধ, সেটা দিয়ে এই ধরনের একটা বিশাল একটা অফেন্সিভের বিরুদ্ধে দাঁড়াতে পারবে, মোকাবেলা করতে পারবে, তাদের রুখে দিতে পারবে? আপনার কি মনে হয়?
দেখেন, দেশপ্রেম পৃথিবীর সমস্ত মানুষেরই আছে। কোনো মানুষই চায় না তার দেশের রক্ত বা দেশের মাটি কাউকে দিতে। রাশিয়া যে কাজটা করেছে এটা ফুললি ফ্রিডম অফ এগেনস্ট অফ দ্য ফ্রিডম অ্যান্ড এগেনস্ট অফ দ্য ডেমোক্রেসি। এটা কারোরই আশা করেনি। এই বিষয়ে যদি পর্যালোচনা করতে হয় তাহলে আমাদের দেখতে হবে যে ইকোনমিক্যালি এবং পলিটিক্যালি এবং এনভায়রনমেন্টাল, এই তিনটা দিক বিবেচনা করতে হবে এজ এ সায়েন্টিস্ট হিসেবে আমাদের দেখতে হবে। আর আপনি যেটা বলেছেন, ইউক্রেনের তো মেন্টালি অনেক পেপার আছে এবং অনেক স্ট্রং নিজের দেশকে বাঁচানোর জন্য। আরেকটা বিষয় বলতে চাই যে ইউক্রেনের প্রেসিডেন্ট যেভাবে বিভিন্ন জায়গা থেকে ভিডিও বার্তাগুলো তার দেশের জন্য দিচ্ছে, এটা কিন্তু যুদ্ধের জন্য বড় একটা মোটিভেশন। এজ এ লিডার হিসেবে তার যে বার্তাগুলো আছে দেশের মানুষের জন্য, এটা বড় একটা শক্তি কাজ করে থাকে। তবে আমাদের দেখতে হবে যে ইউক্রেনের কত শক্তি আছে এবং রাশিয়ার কত শক্তি আছে। রাশিয়ার আছে 9 লক্ষ আর্মি, অ্যাক্টিভ আর্মি। ইউক্রেনের আছে প্রায় 2 লক্ষ। এবং বেলারুশ তাদেরকে সাহায্য করতেছে তাদের ল্যান্ডটা ইউজ করার জন্য। আমাদের ইউরোপিয়ান দেশগুলো তাদেরকে যে অস্ত্রগুলো পাঠাচ্ছে বা অন্যভাবে যে স্যাংশন গুলো চালু করতেছে, তাদের সক্রিয় জয়েন নাই, অ্যাক্টিভিটিস নাই। কিন্তু রাশিয়ার ইউক্রেনের যে জনগণ আছে তাদেরকে যুদ্ধ করতে হচ্ছে, তাদেরকে রক্ত দিতে হচ্ছে, তারা নিজেদের মা বোন যারা আছে তাদেরকে রক্ষা করতে হচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে দেই, এখানে 100 মানুষ শিশু জন্মগ্রহণ করেছে শুধু আন্ডারগ্রাউন্ডে। আমার এক ফ্রেন্ড আমাকে ফোন করেছে এবং আমার এক স্টুডেন্ট আছে, তার 10 জন ফ্যামিলি মেম্বার টোটাল মিলিয়ে তারা আর্মিতে আছে। আপনারা জানেন ওখানে একটা আয়ারল্যান্ড ছিল, ওখানে 13 জন মানুষ মারা গেছে ওই আয়ারল্যান্ডের পাশে, 13 জন সৈন্য, তার ভিতর 3 জন আমার স্টুডেন্টের ফ্যামিলি মেম্বার। কিন্তু তারা তারপরও যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন যে বিষয়টা হলো, এখানে ইউক্রেনের টিকে থাকা বড়ই কষ্ট হবে এবং অনেক কঠিন একটা মুহূর্ত পার করছে পুরোটা বিশ্ব, শুধু নট অনলি ইউক্রেন। এই যে কষ্ট আমি নিজের চোখে দেখেছি। এখন পোল্যান্ডে এভরি সিঙ্গেল এরিয়া দে হ্যাভ দ্য রিফিউজি ক্যাম্প, এবং পোলিশ সরকার যেটা করেছে ইউক্রেনদের জন্য থাকা খাবার ব্যবস্থা করেছে এবং এরা সেম সুযোগ সুবিধা পাবে। একজন পোলিশ সিটিজেন যেরকম সুযোগ সুবিধা পায় ঠিক সেই রকম সুযোগ সুবিধা পাবে, এবং তারা শুধু রিফিউজি হিসেবে থাকবে না, তারা জব মার্কেটে ঢুকবে। তাদের যে ধরনের এক্সপেরিয়েন্স আছে, রেস্টুরেন্ট, আদার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এভরি সেক্টর দে উইল গেট ফর দ্য জব। And another information, whole Poland, the transport is free of the cost. So this situation is not going to be very easy, but Russia will take Ukraine over. জনাব সালেহ আহমেদ, আপনি বলছেন যে মাথা নাড়ছিলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা নেই বা নিউক্লিয়ার ওয়ারফেয়ারেরও কোনো আশঙ্কা নেই, কিন্তু পুতিন যেভাবে পুতিনও করছে, তাদের ওয়েস্টার্ন কাউন্টার পার্টও খুব লজিক্যাল ছিল না হিস্ট্রি তাই বলে, তো কেন আশঙ্কাটা উড়িয়ে দিচ্ছেন? হিস্ট্রিতে তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, তো থার্ড ওয়ার্ল্ড ওয়ারের আশঙ্কা কেন নাই মনে করছে? আশঙ্কাটা বলছি বাস্তবতার নিরিখে। কারণ বর্তমান পৃথিবীর মেন্টালিটিটা আসলে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের যেই পার্সপেক্টিভ এবং যেই আফটার শক যেটাকে বলে আর কি, ধরেন থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো বা সেটা হওয়ার পরে যে জিনিসটা হবে, একটা পৃথিবী একটা ওলট পালট হয়ে একটা নতুন পৃথিবীর সৃষ্টি হবে। থার্ড ওয়ার্ল্ড ওয়ারের যে এফেক্ট, সেই এফেক্ট কিন্তু এড়ানোর আর সুযোগ নাই। যে ঘটনা ঘটেছে কোভিড এসে সারা পৃথিবী যেমন ওলট পালট করে দিয়েছে, তার রেশ এখনো দেয় নাই, টানতেছি আমরা। তার থেকেও ভয়াবহ একটা আফটার শক আমরা ফেস করতে যাচ্ছি। আমি কথা শর্ট করার জন্য এবং যে এই যে বর্তমান বিশ্বের যে ট্রেন্ড, সেই ট্রেন্ডের এগেনস্টে গিয়ে পুতিন যে 2.5 ঘন্টার বক্তৃতা দিল, তারপরে সে যে তার নিউক্লিয়ার ওয়েপন ডিপার্টমেন্টকে অ্যালার্ট থাকতে বলল, জাস্ট গতকালকে আমরা নিউজ পেয়েছি আজকে কংগ্রেসে জো বাইডেন যে কথা বলেছেন, রাশিয়াকে ভয়ঙ্কর মাসুল দিতে হবে। এগুলো বিবেচনা করার পরেও আমি আপনাকে বলবো, আমি সবার কথা, সব বাস্তবতা মিলিয়ে একটা ওলট পালট হয়ে যাবে। ইউরোপের
সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে, নর্মস চেঞ্জ হয়ে যাবে, ন্যাটোর যে পলিসি আছে সেই পলিসি চেঞ্জ হয়ে যাবে, একটা নতুন আঙ্গিক তৈরি হবে, নতুন প্রেক্ষাপট তৈরি হবে এবং নতুন করে সবকিছু আবার করতে হবে। যেটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার হলে যে লোক মারা যাবে, দেশ ধ্বংস হবে, আমি ওই দিকে যাচ্ছি না, বাট একটা সেটা হলে পরে যা যা হবে সেই ঘটনাগুলো ঘটবে, এটা অবশ্যম্ভাবী এবং সেই জায়গাটায় পৃথিবী চলে গিয়ে। জনাব রাহিদ ইজাজ, এই যে বিশ্ব জনমত, কেউ আছে যে অ্যাট্রোসিটি দেখে, ম্যাসাকার দেখে ব্যথিত, দুঃখিত এবং তাদের প্রতি জনমত যাচ্ছে, তারা প্রতিবাদ বিক্ষোভ করছেন, এটা একদিকে আছে। আবার একই সঙ্গে দেখা যায় যে প্রিভিয়াস হিস্ট্রি দেখলে দেখা যায় যে এই ধরনের অ্যাগ্রেশন, ইনভেশন দেখা গেছে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে এগুলো করেছে। এখন বাইডেন যখন এনাদেরকে সাথে আছে বলেন, তখন মানুষ কি এটা কতটা বিশ্বাস করছেন? বা এখন ইউক্রেনিয়ানদেরকে যুদ্ধের ময়দানে নামানোর পরে কিছু সাপোর্টের কথা বলছেন, স্যাংশনের কথা বলছেন, ইভেন জার্মানির কথা, জার্মানি বলে তাদের হেলমেট পাঠিয়ে সাহায্য করবেন। তো মনে কি হয় যে তারা কিছুটা ডিফেন্সিভ এবং কিছুটা মানে স্বার্থপরতা দেখাচ্ছে এই অবস্থা? না, স্বার্থপরতা দেখাচ্ছেন তো অবভিয়াসলি, সেটা যদি আমি খুব ব্রডার আমাদের যে মানবিক জায়গা থেকে দেখায়, খুব তো দেখাচ্ছে মানে খুব অবভিয়াসলি যে প্রশ্নটা আছে। কিন্তু আমি মনে করি কি জিনিসগুলোকে আমরা বোধহয় গুলিয়ে ফেলি এরকম। দেখুন, আমি একটু যদি সময় নিয়ে হয়তো 30 সেকেন্ড সময় নিব। আমি শুরুতেই দেখলাম 24 ঘন্টার মধ্যে, এটা বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড ওয়ারে জেলেনস্কিকে চার্লি চ্যাপলিনের সাথে কিন্তু তুলনা করা হচ্ছিল, দ্য ফেট অফ এ কমেডিয়ান। ইটস আমার কাছে খুব বিজার মনে হয়েছে এই জন্য, কারণ চার্লি চ্যাপলিন একজন মানুষ হিসেবে অনেক মহৎ ছিলেন, এটাতে কোনো সন্দেহ নাই। এখন জেলেনস্কিকে নিয়ে 24 ঘন্টার মধ্যে আমাদের এরকম কোনো জেনারেলাইজ কমেন্টে যাওয়ার সুযোগ নেই। একটু আগে উনি যেটা বলছিলেন, যুদ্ধের ময়দানে এই ধরনের নেতার, মানে একজন রাষ্ট্রনেতার এই ভাষণ, ভিডিও বার্তা, এই উদ্দীপনা কিন্তু জাগায় একটা অসম যে লড়াই হচ্ছে, লড়াইয়ের মাটিতে তারা মাতৃভূমির মাটি ছাড়েনি এবং এটার জন্য জেলেনস্কির একটা বড় অবদান আছে। অনেকে তাকে বলছিলেন সে পাপেট, 14 ইয়েতে অলিগার্কি রিপ্রেজেন্টেটিভ, কোনো সন্দেহ তাতে নাই, কিন্তু গত 8 বছরে একটা জায়গায় তো তার উত্তরণ ঘটেছে। তো সেই জায়গায় আপনি যে প্রশ্নটা করছিলেন ওখানে আসি, যে তাকে যুদ্ধেরা নামিয়ে দিয়েছে, উস্কে দিয়েছে, ন্যাটোর সাথে গিয়েছে, যে উনি যেটা বলছিলেন ইসালে ভাই, যে ক্রিমিয়ার অ্যানেক্সেশনের স্বীকৃতি সহ যে দাবিগুলা পুতিন চাচ্ছে, এটা অ্যাবসার্ড। এটা যেমন করছে এটা খুব অ্যাবসার্ড। আপনি অন্য একটা ডিমিলিটারাইজেশন এবং এখন নেটোতে যাদের, তারপর ওই জিনিসটা যেটা বলছেন যে আমি তৃতীয় বিশ্বযুদ্ধ কোন ফরম্যাটে কি ফরম্যাটে, শুরুতে বলছি, আবারও রিপিট করি, ইন্টারন্যাশনাল অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে, সেটা কিভাবে মোল্ড করবে টাইম উইল টেল আস। কিন্তু সবচেয়ে ডিজাস্টারের জিনিসটা হচ্ছে যে আপনি যেটা বলছেন এক্স্যাক্টলি, আপনি উল্লেখ না করে মিন করছেন আজকে ওয়েস্ট ব্যাংকে যেটা ঘটছে, আমরা তখন আমাদের মানবতা জেগে ওঠে না, এখন কেন মানবতা জেগে ওঠে? ইরাকে যখন আপনি হামলা হন, আমি তো বলছিলাম ওই ইউরোপিয়ানের সাথে তুমি এই ওয়ার ক্রাইমের তুলনা করছো, তার সাথে আমার কালকে তর্ক হয়েছে, তুমি ওয়ার ক্রাইমের তুলনা করছো। হোয়াটস হ্যাপেন ইন ইরান, হোয়াটস হ্যাপেন ইন ইভেন কি আপনি লিবিয়াতে যেটা করলেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনি সেটা করেছেন, তখন সেটা হচ্ছে না। কিন্তু ইন্টারেস্টিং হলো আজকে 70-75 বছর আগের পৃথিবী আর এখনকার পৃথিবী এক না, এবং সবাই আজকে নেট যেভাবে আমাদেরকে দেখাচ্ছে এই এভরি সিঙ্গেল মোমেন্ট, একটু আগে যেটা বলছিলাম, আপনি ব্যান করে কিন্তু তাকে আটকাতে পারবেন না, সে অন্য কোনো টুলস নিয়ে, যেটা একটু আগে বলা হচ্ছে রূপপুরে আমরা অল্টারনেটিভ ফেস খুঁজছি, কিভাবে মানিটা চ্যানেল করব। তো এই জায়গাতে রাশিয়া আলটিমেটলি টপল ডাউন করবে, আরেকটা তার পুতুল সরকার বসাবে, বসিয়ে সেইখানকার সিনারিও কিন্তু আরো ভয়াবহ রূপ ধারণ করবে, যেটার রেমিফিকেশন কিন্তু শুধু ইউরোপে যদি হয়, এখন ইউরোপের দূরের দেশ আমার আপনার মতো দেশেও কিন্তু এর একটা ছায়া পড়বে। এবং আমার ওই শুরুতেই যে কথাটা, একটা অনিশ্চিত অজানা গন্তব্যে দিয়ে যাচ্ছে। আমরা একদম শেষ পর্যায়ে জনাব হোসেন আলম, শেষ প্রশ্ন এটাই কি, আপনি ওই অঞ্চলে আছেন, আমাদের দুই আলোচক যা বললেন, আপনারও কি তাই মনে হয় যে পুতিন এই যুদ্ধের মাধ্যমে ওই অঞ্চলে একটি নতুন মানে স্নায়ুযুদ্ধকালীন একটা নতুন যুগের সূচনা হতে যাচ্ছে, এবং এটার মাধ্যমে যে সিকিউরিটি ম্যাপিং, নতুন ধরনের একটা ম্যাপিং হতে যাচ্ছে, ইউক্রেনকে অ্যানেক্স করুক অথবা পাপেট সরকার বসাক অথবা যা কিছুই করুক, ওই অঞ্চলটাকে পূর্ব ইউরোপের ওই অঞ্চলগুলোকে নিয়ে নতুনভাবে একটা কিছু সাজানোর চেষ্টা করছেন কিনা, যেটাকে রাশিয়ান এম্পায়ার অথবা রুসিফিকেশন বলা যেতে পারে? পুতিনের এটা সম্ভাবনা 99%, কারণ পুতিন হচ্ছে এই ধরনের ব্যক্তি। পৃথিবীতে দুই ধরনের ব্যক্তি থাকে তারা বিখ্যাত হওয়ার জন্য, যেমন ভালো হয়ে এবং খারাপ হয়েতে। পুতিন হচ্ছে এই ধরনের ব্যক্তি যাকে ইতিহাস মনে রাখবে, এই জন্য এই ইউক্রেনকে হামলা করেছে। এবং ইউক্রেন যখন হি উইল টেক দ্য ওভার, আমাদের আলোচক যেটা মেনশন করেছে পুতুল সরকার, এখানে পুতুল সরকার বসানোর মাধ্যমে ইউরোপিয়ানদের শাসন করার মতো বা তাদের, কারণ যখন ইউক্রেন দখল হয়ে যাবে চারিদিকে, যেমন রাইট সাইডে থাকবে লিথুনিয়া,
রাশিয়া বর্ডার, এই সাইডে পোল্যান্ড, অন্য সাইডে থাকবে হচ্ছে বেলারুশ। ইউরোপটাকে কিন্তু রাশিয়ারই একটা পার্ট চারিদিকেই ঘেরা হবে। তখন পুরো ইউরোপিয়ান একটা রাশিয়ার মানে ভয়ের থাকার ভিতরে একটা সম্ভাবনা থাকবে। পুতিনের এই ধরনের একটা আছে। আমি আরেকটা কথা এখানে একটু বলবো, 1 মিনিট নেব, শুধু 30 সেকেন্ড। আমি একটা পোস্টে লিখেছিলাম কিছুদিন আগে যে ইউএন হচ্ছে ব্যাটারিলেস রোবট। এরা শুধু স্যাংশন করবে, কথা বলবেন, বাট এদের চালিত শক্তি থাকবে হচ্ছে ইউএস এর হাতে বা ক্ষমতাধর রাষ্ট্রের হাতে। এটা যদি, এই যুদ্ধটা যদি আমাদের থার্ড ওয়ার্ল্ডের কোনো দেশ করতো, তাহলে ইউএন কি করতো? কত ধরনের নিষেধাজ্ঞা বা শূন্য বা অন্যভাবে দিত। এবং আমি একটা ইমেল করেছিলাম ডেনমার্কের এক্স প্রেসিডেন্ট এবং এখন ইউরোপিয়ান পার্লামেন্টের মেম্বার, ওনাকে আমি পার্সোনালি চিনি, উনি আমাকে চেনেন, মিস্টার গাই, যুদ্ধবিরতির জন্য, এবং সমস্ত রিসার্চারকে আহ্বান জানিয়েছিলাম। এখনের সিচুয়েশন যেটা আমি আগেই মেনশন করেছি, পুতিন এমন টাইপের একজন ব্যক্তি এখন, সেই ইতিহাস রচনা করতে চায়। ধন্যবাদ জনাব হোসেন আলম, অসংখ্য ধন্যবাদ। পোল্যান্ড থেকে রকলো ইউনিভার্সিটির শিক্ষক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে দুজন যদি মন্তব্য করেন। ধন্যবাদ। মন্তব্য, আসলে আমরা এমন একটা ক্রান্তিকাল মধ্যে পড়েছি এবং অতিক্রম করছি যেখানে সারা পৃথিবী জড়িয়ে গেছে। এখন সারা ইট ইজ এ গ্লোবালাইজেশন, এই শব্দটা তো ডিকশনারিতে ছিল না, এটা তো এই বেসিক কিছুদিন আগে। এই গ্লোবালাইজেশনের যুগে যেখানে 1 মিনিটে পৃথিবীর এই কানার খবর আর এক কানায় চলে যায়, 30 সেকেন্ডের মধ্যে চলে যায়, তো সেই জায়গায় এসে পুতিনের পক্ষে, পুতিন যত শক্তিশালী, এটা একটা একতরফা একটা ভিন্ডিকটিভ যুদ্ধ, সবকিছু মেনে নিয়ে উনি জিততে যাবেন ধরে নিলাম, উনি যেটা সব আলোচনা এসে ওগুলি আর রিপিট না করে, কিন্তু তারপরও আমি বললাম যেটা আমি ওই একটা জায়গায় থাকতে চাই, যে তারা ওই দেশে বসলেও তারা কখনোই সুস্থ থাকতে পারবে না, বেরোতেও পারবে না, এবং আমরা একটা নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হবে। কোভিড যেমন বিশ্ব সিস্টেমকে, ওনারটা টেনে নিয়ে বলছি যে একটু আগে উনি যেটা বলছিলেন পোল্যান্ড থেকে অধ্যাপক সাহেব, হ্যাঁ, ওই যে আপনি যেটা রুশ একটা সাম্রাজ্যর উদ্ভব উন্মেষ ঘটতে যাচ্ছে কিনা, এবং কিছু একটা তো সে ধরেন অর্জন করে নিল। আর আবার ওই ফিনান্সিয়াল জায়গাতে আমি গত কয়েকদিন ধরে বারবার বলছি, এই যে ফিনান্সিয়াল টার্মসের ইমপ্লিকেশনটা হিউজ, এবং আপাতভাবে সে জিতে গেল যুদ্ধে। এই যেই যুদ্ধটা চলছে, দখলটা চলছে, এখানে হয়তো পুতিনের জয় হবে চূড়ান্তভাবে, কিন্তু রাশিয়া কিন্তু চূড়ান্ত পরিণতিটা ভোগ করতে পারে রাশিয়া। ধন্যবাদ প্রিয় দর্শক, আজকের আনোয়ার ইস্পাত এই সময় এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনার অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট চাইলে আপনারা জেনে নিতে পারেন। আর কোভিডের ব্যাপারে সতর্ক থাকবেন, স্বাস্থ্য সুরক্ষা বিধিগুলো মেনে চলবেন, টিকা যদি না নিয়ে থাকেন অবশ্যই টিকা নিয়ে নেবেন। ভালো থাকুন।